সালাউদ্দিন আহমেদ সাহেব একাই স্বরাষ্ট্রমন্ত্রী, একাই আইনমন্ত্রী, উনি সংবিধান, উনি যেটা বলবেন সেটাই আইন। উনার যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক শেখ হাসিনা যেভাবে 17 বছর মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, সেই একইভাবে সালাউদ্দিন আহমেদ সেই একই প্রেসক্রিপশনে আপনি গোড়াটা খুঁজে দেখবেন। আমরা বললে আমাদেরকে বলে আমরা বলেছি উনি শিলং ফেরত। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই অর্থাৎ জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছিল। আজকে তার দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনে বেলা 11টায় শুরু হয় এই অধিবেশন এবং এই অধিবেশনের পরেই সবচেয়ে বেশি আলোচনায় যে বিষয়টি আসে সেটি হচ্ছে বিরোধী দলীয় নেতা যদি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি বিষয় তুলে ধরবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনের বিষয়ে কথাটা তুলবার চেষ্টা করেছেন। তিনি তার অভিযোগ ছিল সংবিধান সংস্কার পরিষদ অধিবেশনে ডাকেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যেহেতু তিনি অধিবেশনে ডাক দিয়েছেন, কিন্তু তিনি যে নিয়মগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন জুলাই সনদে, সেখানে যে তিনি উল্লেখ করেছেন একই দিনে সংসদ অধিবেশন ডাকা এবং সেই সাথে সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এর আগে আবার গতকালকেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আজকের মধ্যে যদি তারা সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন না ডাকে তাহলে তারা রাজপথে যাবার একটা হুঁশিয়ারিও তারা দিয়ে রাখেন। কিন্তু আজকে ডাক্তার শফিকুর রহমানের পাল্টা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, স্পষ্টভাবে জানান যে রাষ্ট্র আবেগ দিয়ে নয় বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেছেন যেখানে সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব বর্তমানে নেই। অভিযোগ করেন বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছিল। তিনি এই কথাটা বলেন। সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে আদালতে তিনি বলছেন আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই বিষয়টি এখন বিচারাধীন। এই বিষয়টি নিয়ে আজকে বেশ আলোচিত হয়েছে, যে সেই জন্য আমরা আজকের বিষয় নির্ধারণ করতে সংবিধান সংস্কার পরিষদ বিতর্ক। এই বিতর্কের শেষ কোথায় কখন হবে সেটা হয়তো আগামী দিনগুলোতে, আগামী সংসদ অধিবেশনগুলোতে হয়তো তার কোনো সমাধান আসবে, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সংসদের মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে। দর্শক, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সংবিধান সংস্কার পরিষদ বিতর্ক, এবং থাকবে আলোচনায় সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন একবারে আজকের আমাদের চ্যানেলসের টক শোতে প্রথমবারের মতো আমন্ত্রিত অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। হুমায়রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম সংবিধান সংস্কার পরিষদ বিতর্ক, একই দিনে গণভোট নির্বাচন, এই দুটি বিষয়। গণভোটের রায় এসেছে অনেক পার্সেন্ট, যদি বলি নির্বাচনের রায়ে 215টি আসন বিএনপি পেয়েছে। সেক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতার শেষ কোথায় একটু আলোচনায় ঢুকতে চাই। প্রথমে অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে একটু যেতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনারা তো জামায়াতের সাথে 11 দলীয় জোটে আছেন। কালকে হামিদুর রহমান আজাদ, জামায়াতের জামায়াত নেতা, তিনি বলেছেন আজকের মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ঢাকা না, তার রাজপথে নামার একটা হুঁশিয়ারি দিয়েছে। আজকে আবার ডাক্তার শফিকুর রহমান সেই সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এখন কি করবেন? অধিবেশন তো ডাকা হয়নি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন সেটা 30 দিনের মধ্যে ডাকার কথা ছিল, কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ ঠিক যেভাবে ঐক্যমত্য কমিশনে উনার সমস্ত মতামত দিন শেষে সমস্ত দলের সব রাজনৈতিক ব্যক্তিত্বের সবার আলোচনা সমালোচনার পর উনার টেবিলে এসে যখন সব মতামত আটকে যেত, সব প্রস্তাবনা আটকে যেত, ঠিক একইভাবে উনি আজকে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই অধিবেশন করার কথা সংস্কার পরিষদের, সেই অধিবেশনকে উনি ঠেকিয়ে দিলেন নানান অজুহাত দিয়ে। সেই একই ব্যক্তি কথা বলতে সংবিধানে তার কোনো অস্তিত্ব নেই, সেটাই বলছি। উনি কিন্তু নিজ মুখে এই ঐক্যমত্য কমিশনে বলেছিলেন যে মানুষের রায়, গণরায় সংবিধানের উপর, এবং গণরায়ই হচ্ছে চূড়ান্ত রায়। আজকে যদি আপনি এই জুলাই সনদ বাস্তবায়নের
যে আদেশের বিষয়ে যেই প্রস্তাবনাগুলো আছে, আপনি যদি গণভোটের যেই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি যদি আপনাকে একটু জাস্ট এক লাইন দেখাই, আপনি দেখবেন এখানে স্পষ্ট বলা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই যে দেখেন, এই যেখানে স্পষ্ট করে লেখা আছে, প্রথম লাইনেই বলা আছে, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহে আপনার সম্মতি জ্ঞাপন করছেন কিনা। আমি বিস্তারিত প্রশ্নে একটু পর আসছি। প্রথমত, বাংলাদেশের মানুষ এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদকে ম্যান্ডেট দিয়েছে হ্যাঁ ভোট দিয়ে, তাই না? তাহলে গণরায়ের উপরে আর কোনো সংবিধান কি হতে পারে? আপনার সংবিধানের প্রথম, এবং সংবিধান কাদের জন্য? গণমানুষের জন্যই তো। সংবিধান রচনা করে কারা? গণমানুষই তো রচনা করে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন একটা বিপ্লব পরবর্তী সময়ে যখন একটা ডিক্লারেশন আসার কথা ছিল, তখন আমরা জুলাই প্রোক্লামেশন চেয়েছিলাম, আমরা জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম। সেই জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিতে দেয়া হয়নি, আমাদেরকে একটা জাতীয় সরকার গঠন করতে দেয়া হয়নি। এই বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবনা এসেছিল। আমরা তাদেরকে বিদ্যমান একটা বড় রাজনৈতিক দল হিসেবে, যদিও জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, ছাত্র জনতারা নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বদানকারী দলগুলোর মধ্যে ওই যে রাশেদ ভাইয়ের প্রাক্তন সহকর্মীরাও ছিলেন, তারা সকলে মিলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এবং এখানে সম্পৃক্ততা ছিল সাধারণ মানুষের। এরপরে এই বিপ্লব পরবর্তী সময় কিন্তু সংবিধান বাতিল হয়ে যায়, একটা বিপ্লবী সরকার গঠন করার কথা ডিক্লারেশনের মাধ্যমে। সেই ডিক্লারেশন কিন্তু বিএনপি দিতে দেয়নি, জাতীয় সরকারও গঠন করতে দেয়নি। এই জুলাই ঘোষণাপত্র একটা বছর পর এসেছে, যতক্ষণ না পর্যন্ত বিএনপির নিজের পছন্দ মতো শব্দমালা দিয়ে এই জুলাই ঘোষণাপত্র সাজানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে দেয়া হয়নি। আপনি দেখেন প্রথম থেকেই তারা এখানে একটা অভিযোগ তারা করে, তারা বলেছেন তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এখানে ছিল না, এটা চাপিয়ে দেওয়া একটা অধ্যাদেশের মাধ্যমে চাপিয়ে দেওয়া। ঘোষণাপত্রের কথা বলছি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন যেটা স্বাক্ষর করেছে। আমি শুরু থেকে আসি, যখন না উনি আবার ওই জুলাই ঘোষণাপত্র আগে যেটা হয়েছিল ফার্স্টে, সেটার কথা বলছে, যেখানে আসলে এই বিপ্লবটা বা অভ্যুত্থান কিভাবে হলো সেটার ব্যাখ্যা বিশ্লেষণ বা ইতিহাস। অভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা বলছি। তখন যদি আপনি অভ্যুত্থানের ঘোষণাপত্র দুদিনের মধ্যে দিতে পারতেন, যেটা আমরা প্রস্তাব করেছিলাম, তখন যদি একটা জাতীয় সরকার, বিপ্লবী সরকার গঠন করা যেত, তাহলে এই যে সংবিধান নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কোনো জায়গা থাকতো না। কিন্তু আমরা তাদের কথা মেনে নিয়েছিলাম। আমাদের অপরাধটা হচ্ছে আমরা তাদেরকে বিশ্বাস করেছিলাম। এই বিশ্বাসের মূল্য এখন দিতে হচ্ছে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে। আপনি দেখেন উনাদেরকে তখন বিশ্বাস করে ওনারা বলেছিলেন 106-এর আন্ডারে ওথ নিতে। সেই ওথ আমরা উনাদের কথায় ডক্ট্রিন অফ নেসেসিটির যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যায় সাংবিধানিক কন্টিনিউইটির কথা মেনে নিয়ে আমরা সেইটুকু মেনে নিয়েছিলাম। তারপর যখন ঐক্যমত্য কমিশনে আলাপ হচ্ছিল, আমরা কী নিয়ে আলাপ করছিলাম? যেই জুলাই সনদটা হতে যাচ্ছিল ওই সময়ে, সেটার একটা আইনি ভিত্তি নিয়ে আলাপ করছিলাম। তখন আর কারো কথা বাদ দিলাম, জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজেই একজন সংবিধান, মানে উনার কথা উনি যেভাবে বলেন তাতে মনে হয় হি হিমসেলফ ইজ দ্য কনস্টিটিউশন, হোয়াট এভার হি সেইজ, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ কারেক্ট, অ্যান্ড উনি যেটা বলবেন সেটাই সংবিধান। আবার মনে করেন সেই দিন দেখলাম যে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যেই প্রোগ্রাম সুপ্রিম কোর্ট বারে আয়োজন করা হয়েছে, সেখানে আইনমন্ত্রীকেই ডাকা হয়নি, কারণ আইনমন্ত্রীর তো প্রয়োজন নাই। সালাউদ্দিন আহমেদ সাহেব একাই আমন্ত্রিত ছিলেন, এবং সালাউদ্দিন আহমেদ সাহেব একাই স্বরাষ্ট্রমন্ত্রী, একাই আইনমন্ত্রী, উনি সংবিধান, উনি যেটা বলবেন সেটাই আইন। এবং সেই ঘটনাটার ওনার যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক শেখ হাসিনা যেইভাবে 17 বছর মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, সেই একইভাবে সালাউদ্দিন আহমেদ সেই একই প্রেসক্রিপশনে আপনি গোড়াটা খুঁজে দেখবেন। আমরা বললে আমাদেরকে বলে আমরা বলেছি উনি শিলং ফেরত। ভাই, আমরা ওনাকে দোষ দিতে চাই না, ওনাকে আগে বাংলাদেশপন্থী হতে হবে। উনি যদি শেখ হাসিনার পথে চলে, তাহলে উনি কোন পথে এসেছেন এবং কোন পথের এজেন্ডা বাস্তবায়ন করছেন, সেই জায়গাটাতে সন্দেহ থেকেই যাবে। যখন এই ঐক্যমত্য কমিশনে এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলাপ হচ্ছিল, আইনি ভিত্তি নিয়ে আলাপ হচ্ছিল, তখন উনি নিজেই বলেছেন যে জনরাই হচ্ছে এই জুলাই সনদের মূল আইনি ভিত্তি। কিন্তু তারা তো সেই জনরাইটা বুঝে তারা 215টা আসন পেয়েছে, সেটার দিকে জনরায় 215টা যে আসন পেয়েছে, এখন আসেন প্রশ্নে আসি। এই 215টা আসনে ওনারা মেজরিটি পেয়েছে। প্রশ্নগুলো দেখেন। প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা, সেইগুলো
পক্ষে কিনা মানুষ সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আদালত দ্বারা সমাধান হয়ে গিয়েছে, বাকি প্রশ্নগুলোতে মানুষ হ্যাঁ দিয়েছে। তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট যে সংসদ সেইটা পিআর পদ্ধতিতে হবে এবং সাংবিধানিক যেই পরিবর্তনগুলো সেখানে আপার হাউসে যেতে হবে, এইটা 2 নাম্বার প্রশ্নে বলা আছে। কিন্তু বিএনপি তার ইশতেহারে নোট অফ ডিসেন্ট আছে কিনা, নোট অফ ডিসেন্ট আছে এবং কিন্তু সেটা তো গণভোটের প্রশ্নের মধ্যে ছিল না। বিএনপি বলেছে আসন ভিত্তিক এই আপার হাউস হবে, আপার হাউসের মানে যেই সিট বন্টনটা হবে সেটা আসন ভিত্তিক হবে এবং সংবিধান পরিবর্তনের যে বিষয়টা সেটা আপার হাউসে যাবে না। তাহলে আপার হাউসের প্রয়োজনটা কি? আপার হাউসটা তো এই জন্যই করা যে যে ইচ্ছা মতো মেজরিটি ভোট দিয়ে এই সংবিধান পরিবর্তন করতে না পারে। আমি আপনাকে শেষ জিনিসটা বুঝিয়ে বলি। ধরেন এখানে বলা আছে 3 নাম্বার প্রশ্নে যে 30টা বিষয়ে যে ঐক্যমত হয়েছে, এই 30টা বিষয় ব্যতীত 30টা বিষয়ে মানুষের কি মতামত সেইটাও জানতে চাওয়া হয়েছে। সেইখানেও কিন্তু মানুষ হ্যাঁ জয়যুক্ত করেছে। শেষে এসে বলা হয়েছে যে এর বাইরে যা আছে সেগুলো সম্পর্কে সংস্কারের যে প্রস্তাবনাগুলো সেগুলো রাজনৈতিক দলগুলো প্রস্তাবিত প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অপরাপর শব্দটা উল্লেখ করা আছে। সুতরাং এইখানে ওনারা যে কথাটা বলছেন যে ওনারা মেজরিটি পেয়েছেন বলে ওনারা নিজের মতো করে সংস্কার করবে, জনগণ কিন্তু সেইটার ম্যান্ডেট দেয়নি। জনগণ ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং একই ভোট দিয়ে জনগণ আলাদাভাবে এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোকে জয়যুক্ত করেছে। ওনাদের এখতিয়ার কিন্তু আছে শুধুমাত্র এই যেই 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের যে প্রস্তাবনা এর বাইরে যেগুলো সেগুলো নিয়ে কাজ করা নিজেদের ম্যান্ডেট অনুযায়ী। এই প্রস্তাবনাগুলোর মধ্যে 3টা প্রস্তাবনা যা আছে সেইটাতে হাত দেওয়ার কোনো এখতিয়ার ওনাদের নাই। জনগণ আরেকটা কথা আমি উল্লেখ করি, ওনারা বলেছে যে আদালতের এখতিয়ারাধীন এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়।